অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। তবে সংবিধান নিয়ে আসা প্রস্তাবগুলোকে বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। জানান, সংবিধান সংশোধন ও সংস্কারের মাধ্যমে 5 বছর পর পর যদি ভোটের অধিকার নিশ্চিত করা হয় তবে এই প্রচেষ্টা সফল হবে। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে এমন নয়, এক্ষেত্রে সংসদেরও ভূমিকা লাগবে। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই জানিয়ে তিনি জানান, বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। এগুলোকে বেসিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামোর মর্যাদা দেওয়া হয়েছে এবং মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই বড় চ্যালেঞ্জ, আর এজন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। সকালে সোনারগাঁও হোটেলে ভূ রাজনৈতিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের কথা সামনে এনে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে বে অফ বেঙ্গল কনভেনশন এর আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে প্রধান অতিথি হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ সময় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাও চান তিনি। ফিলিস্তিনের পর লেবানন ইরানে হামলা করেছে ইসরায়েল, কিন্তু পশ্চিমা বিশ্ব এসব উপেক্ষা করছে। এটাকে পুরো সমর্থন দিচ্ছে আমেরিকা। এর আগে রাশিয়াকেও উস্কানি দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকা রাশিয়ার সামরিক শক্তির ধারণা পেয়েছে। তবে সচেতন সমাজ ও মিডিয়া একসাথে দাঁড়ালে স্নায়ুযুদ্ধ থামানো সম্ভব। পরে নিজ বক্তব্যে আগামীর বাংলাদেশ কেমন হবে সে রূপরেখা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের বড় চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এজন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এছাড়া তারুণ্যের ভাবনা ও সংকট সমস্যায় গুরুত্ব দিয়েই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এবং নানা পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমাদের তারুণ্যের শক্তি আছে, সাহস, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতায় আগামীর দিনগুলোকে পরিবর্তন করা যাবে। তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে। অন্তর্বর্তী সরকার সবার কথাই শুনছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা অব্যাহত রাখলে কোনো কিছুই অসম্ভব নয়। এবারের বে অফ বেঙ্গল সামিটে অংশ নিচ্ছেন ৮০ দেশের ৮০০ জনের মতো প্রতিনিধি। ৩ দিনের এই সম্মেলন শেষ হবে সোমবার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে একসাথে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ব্রাজিলে আয়োজিত G20 সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার নেয়া উদ্যোগকে স্বাগত জানান। বলেন, এবারের G20 সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, জলবায়ু ও ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা। অন্তর্বর্তী সরকার সবার আগে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এজন্য তারুণ্য শক্তি, অর্থনীতি, নতুন ভাবনা ও জীবন ব্যবস্থায় পরিবর্তন আনায় কাজ চলছে। অপব্যয় কমিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
we need to get the foundational principles and actions right. ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনতে আমরা ব্রাজিলের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। সরকার টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, এজন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে 3-0 বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। আর সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। এ নিয়ে আরো জানাতে প্রেস ক্লাব থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় যারা অংশ নিয়েছেন, এখন পর্যন্ত আলোচনা থেকে কি সিদ্ধান্ত এসেছে? দেখুন, আজকে মূলত প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম এই যে আয়োজন, সেই আয়োজনটি আসলে করেছে এবং এই আয়োজনে আমরা যেটি আসলে দেখতে পেলাম সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল যে নির্বাচন যে সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার, আইনজ্ঞ যারা ব্যক্তিরা আছেন, বিশেষ করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, এরকম অনেকেই কিন্তু আসলে এই যে আলোচনা সভা, সেই আলোচনা সভাটিতে আসলে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষ করে আমরা যেটি আসলে যে বক্তাদের যে আলোচনা, সেই বক্তাদের আলোচনার মূল যে কেন্দ্রবিন্দুতে ছিলেন অ্যাটর্নি জেনারেল, সেই অ্যাটর্নি জেনারেল আসলে যেটি আসলে বলেছেন যে এই যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাটি আসলে এসেছে, সেই প্রস্তাবনাটি আসলে যৌক্তিক। এই প্রস্তাবনাটি আসলে কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি কথা বলেছেন। একই সাথে বদিউল আলম মজুমদার তিনিও কথা বলেছেন এবং তিনি বিশেষ করে আসলে যেটি বলেছেন যে এই যে পঞ্চদশ যে সংশোধনীটি আসলে করা হয়েছে, সেই পঞ্চদশ সংশোধনীতে ভুল ছিল এবং এটি তিনি উল্লেখ করেছেন এবং এটি তিনি ব্যাখ্যা করেছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে এই যে সংবিধান যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংবিধান সংস্কার হলেই যে সবকিছু আসলে ঠিক হয়ে যাবে। বিশেষ করে এই সংবিধান সংস্কারে অন্তর্বর্তীকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার যে ফিরে আসবে তা কিন্তু নয়। এবং একই সাথে বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে সংবিধানের যে মৌলিক কাঠামো, এই সংস্কারের মাধ্যমে মৌলিক কাঠামোর পরিবর্তন করাটি আসলে কোনোভাবেই সম্ভব নয়, আর তার উপরে তিনি আসলে জোর দিয়েছেন। এবং একই সাথে বদিউল আলম মজুমদার বলছিলেন যে এই যে সংস্কারটি আসলে করা হয়েছে, সেই সংস্কারের মধ্যে তিনি সংসদের বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যদি 400টি সংসদীয় আসন হয়, সেই 400টি সংসদীয় আসনের মধ্যে 100টি আসন নারী সংসদ সদস্যদের জন্য রাখা যেতে পারে এবং যাদের জন্য 100টি সংসদীয় আসন রাখা হবে তারা যেন প্রকৃত যোগ্যতার ভিত্তিতে, নির্বাচনের ভিত্তিতে আসলে তারা সেই সংসদ সদস্য হতে পারেন, সেই বিষয়টির দিকেও নজর রাখতে হবে, এটি আসলে বলা হয়েছে। আপনাকে বলে রাখি যে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরেই এই সংবিধান যে সংস্কারের যে কথা, সংবিধান সংস্কারের যে আলোচনা, এটি বিভিন্ন মহলে কিন্তু আসলে জোর আলোচনা চলছে এবং সেই আলোচনাগুলোর প্রেক্ষিতেই আজকে মূলত এই প্রেস ক্লাবে আজকে যে সংবিধানের যে খসড়া প্রস্তাবনা শীর্ষক যে একটি আলোচনা সভা, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ আগে এই আলোচনা সভাটি শেষ হয়েছে। এই আলোচনা সভায় আইনজ্ঞ যারা আছেন তারাও এখানে বক্তব্য রেখেছেন। বিশেষ করে আমরা ব্যারিস্টার সারা হোসেন তিনি এখানে বক্তব্য রাখেছেন এবং তিনিও বেশ কিছু অসঙ্গতি এই সংবিধান সংস্কারটি আসলে কেন করতে হবে সেটি যেমন তুলে ধরেছেন এবং পাশাপাশি তিনি এই বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো এই সংবিধান সংস্কারের যে খসড়া যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় রাখা হয়নি। যেমন সারা হোসেন বলছেন যে মানহানির মামলাটির উপরে তিনি আসলে জোর দিয়েছেন এবং তিনি বলছেন যে বিগত সরকারের সময়ও দেখা গেছে যে মানহানির মামলা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বললে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে কেউ কথা বললে মানহানির মামলা হয়েছে, তবে সেই মানহানির মামলাটি রাজনৈতিক দলগুলো আসলে করেনি। এখন আবার দেখা যাচ্ছে যে খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে কেউ কোনো কথা বললে মানহানির মামলা হচ্ছে, তবে সেটি কিন্তু আবার বিএনপি করছে না। তো সেই জায়গাটিতে সারা হোসেন বলছেন যে এই মানহানির মামলার বিষয়গুলো নিয়ে আর বা যে সংবিধানের যে সংস্কার হচ্ছে সেই জায়গাটিতে রাখা উচিত ছিল
খসড়া প্রস্তাবনায় মানহানির মামলাটি বিষয়গুলো আনা হয়নি, যে মানহানির মামলাটি কারা করতে পারবে। আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবিধান সংস্কার সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। অর্থনৈতিক স্থিতিশীলতা না হলে সংস্কারের পথে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, রাষ্ট্রের মেরামত না হলে সংস্কার করা সম্ভব নয়। বর্তমান সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে বলে জানান তিনি, আর দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। ভবিষ্যতে কেউ লুটপাট করলে তাকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল। সংস্কারটাও একটু ডিফিকাল্ট, তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো আমরা করবো একটা শর্ট টার্ম, ওভারল্যাপিং টু মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। রাজধানীর আজিমপুরের বাসা থেকে তুলে নেওয়া শিশুটি মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে। রাতে শিশুটিকে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় অভিযুক্ত শাপলা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাপলা জড়িত 3 জনের নাম জানিয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। এরই মধ্যে শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রতিবেশীরা জানান, শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন তিনি। একই বাসায় ঘটনার একদিন আগে বৃহস্পতিবার সাবলেট নেন এক তরুণী। তিনি শুক্রবার সকাল 8টার দিকে আরও 3 ব্যক্তিকে নিয়ে ওই বাসায় প্রবেশ করেন এবং বাসার মালামালের সাথে ফারজানার 8 মাস বয়সের শিশু সন্তানকেও নিয়ে যান। আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। রাজধানীর হাজারীবাগে কিশোর শান্তকে কুপিয়ে হত্যার অভিযোগ বখাটে কিশোর চক্রের বিরুদ্ধে। স্বজনদের দাবি, চুরির সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করতে গেলে শান্তসহ তার বন্ধুদের ওপর চালানো হয় এই হামলা। এ ঘটনায় মামলার পর গত রাতে 3 জনকে আটক করেছে পুলিশ। সন্তান হারানো মায়ের কান্নায় ভারী হাজারীবাগ থানা। চাইছেন ছোট ছেলে শাহাদাত হোসেন শান্ত হত্যার বিচার। আমি এখন চাই প্রশাসন আইন তদন্ত করে সুস্থ বিচার করুক, ওদের ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, আমার ছেলে তো আমি পাইতাছি না। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার প্রতিবেশীর চুরি হওয়া সাইকেল ও মোবাইল ফোন খুঁজতে যায় শান্ত ও তার বন্ধুরা। হাজারীবাগের চাঁদপুরের একটি বাড়িতে মেলে সেসবের সন্ধান। তবে তখনই তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত শান্তকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মানে যে 5 জন ছিল, অগো কাছে কি অস্ত্র ছিল, ওই অস্ত্র দিয়ে অগো 3 জন আঘাত করছে। ঢুকানোর পরে ওরা গেট লাগা দিছে। গেট না লাগা দিয়া বটি মুঠি লিয়ে আনা দানা মনে বুঝেন চেয়ারে না পারে আর এই কোপ। শান্ত ছাড়াও এ হামলায় আহত হয় তার 2 বন্ধু। অভিযোগ, গুরুতর জখমের পরেও তাদের আটকে রাখা হয়। বোথা চাকু দিয়া টান দিছে, আমারটা ভালো করে লাগে নাই, ওটা ডাইরেক্ট ঢুকাই দিছে তো, মানে ফুসফুসে আঘাত করছে তো। সাইকেল চুরিকে কেন্দ্র করে ঘটনাটা সংঘটিত হয়েছিল যে গ্রুপের সাথে, এবং যারা ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যে চাকুটা ব্যবহার করা হয়েছিল সেই চাকুটা উদ্ধার করা হয়েছে। হাজারীবাগে বখাটে কিশোর চক্রের দৌরাত্মের কথা স্বীকার করে পুলিশ বলছে 2 মাসের মধ্যেই এদের নির্মূল করা সম্ভব হবে। সোহেলি জাহান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে শোক জানিয়ে কাল সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে, তবে চালু থাকবে প্রশাসনিক কার্যক্রম। এক বার্তায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান ফজলুল করিম। তার জানাজা বাদ জোহর সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম 1943 সালের 30 সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1982 সাল থেকে 1984 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। 1992 সালের 1 নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। 2 বছর পর স্থায়ী হন। 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন। মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ সুষ্ঠু নির্বাচনেই ফিরতে পারে গণতান্ত্রিক ধারা, সেই লক্ষ্যে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি নির্বাচিত সরকার। তাই 90-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হয়নি বলে মনে করেন সেই আন্দোলনের সংগঠকেরা। বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ওপর বহাল থাকতে হবে চাপ। 1982 সালের 24শে মার্চ সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। সে বছরই শিক্ষা দিবস সামনে রেখে আন্দোলনে নামে ছাত্ররা। গড়ে ওঠে ছাত্র সংগ্রাম পরিষদ। মজিদ খানের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে 83 সালের 24শে ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাও মিছিলে চালানো হয় গুলি। প্রাণ দেন জয়নাল জাফর দীপালি। আন্দোলন তীব্রতর করতে এক পর্যায়ে গঠিত হয় 15 দলীয় জোট। সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় 1987 সালের 10 মে রাজধানীর 0 পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা নূর হোসেন। পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এ প্রাণ দেন জেহাদ ও ডাক্তার মিলন। এর জেরে বেগবান হয় আন্দোলন। ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এতে স্বৈরাচারের পতন হলেও অর্জিত হয়নি সেই গণ অভ্যুত্থানের লক্ষ্য। 90-এর স্বৈরাচার পতনের পরে 91-এর নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো খালেদা জিয়ার নেতৃত্বে। সেটা ক্ষমতায় এসে তারা কিন্তু সেই অঙ্গীকারগুলো রাখলেন না এবং এমনকি 3 জোটের যে রূপরেখা সেই রূপরেখাও কিন্তু তারা মেনে চললেন না। যারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে, 2টি প্রধান রাজনৈতিক দল, তারা সেই আগের সামরিক সরকারের মতোই ছলে বলে কৌশলে ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য তারা নানা রকম ফন্দি ফিকিরের আশ্রয় নিলেন। গণ অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন 90-এর আন্দোলনের সেই সংগঠকেরা। জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি সেটা গড়ে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়নি বলেই তো আজকে আমাদের এই অবস্থা বা আমাদের এই পরিণতি। শুধুমাত্র আইন করে, শুধুমাত্র সংবিধান করে যে আমরা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো না, 90 পরবর্তী আমাদের যে করুণ ইতিহাস সেটাই প্রমাণ করে। ক্ষমতায় গিয়ে আগের অঙ্গীকার ভুলে যাওয়া রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, তা থেকে বের হয়ে আসার চর্চায় ফিরতে হবে বলে মনে করছেন 90-এর গণ আন্দোলনের সংগঠকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা 50 লাখ, যার সবগুলোই তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে, আর এর প্রতিটি চালকও অবৈধ। নতুন করে যাতে আর তৈরি হতে না পারে, তাই এর উৎস বন্ধের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে বৈজ্ঞানিক উপায়ে এসব বাহন সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। 3 চাকার রিকশার সাথে লাগানো হয়েছে ব্যাটারি। যাত্রী তোলা হচ্ছে 2 থেকে 4 জন পর্যন্ত। অথচ এই রিকশার নিয়ন্ত্রণে যে ব্রেক লাগানো হয়েছে তার দাম মাত্র 22 টাকা। এসব রিকশার গতি যে নিয়ন্ত্রণ করা যায় না তা স্বীকার করলেন এর চালকেরা। এগুলোর মধ্যে তো ব্যাটারি লাগায়, আবার নতুন নতুন গাড়ি বানাতেছে। অনেক সময় ব্রেক করলে দেখা যায় ঋণের 2 সাইডটা ব্রেক উপর দা ওইটা জায়গা, তখন ব্রেকে কুলাইতে পারে না। ঢাকার 1.5 শতাধিক কারখানায় অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হচ্ছে এসব ঝুঁকিপূর্ণ রিকশা। যারা এসব রিকশা বানাচ্ছেন তাদেরও নেই কোনো কারিগরি দক্ষতা। ব্যাটারি চায়না থেকেই চলে আসতে, তখন ক্যারিং খরচ বেশি থাকার কারণে তারা বাংলাদেশি এখন ফ্যাক্টরি নিয়ে বসছে। বিশেষজ্ঞরা বলছেন এসব রিকশা যারা বানাচ্ছেন আর যারা চালাচ্ছেন তারা কেউই প্রশিক্ষিত নয়।
এ সকল বাহন যাত্রীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। যত পরিমাণ ডাম্পিং করছেন তার থেকে বেশি কিন্তু উৎপাদন হচ্ছে। সো উৎপাদনের জায়গা থেকে গিয়ে নিয়ন্ত্রণটা করলে পরে এটা একটা টেকসই হওয়ার সম্ভাবনা হবে, নতুন পরিসংখ্যানটা এক জায়গায় নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত রিকশা তৈরির উৎস বন্ধের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারখানা বন্ধের পাশাপাশি মূল সড়ক থেকে এসব রিকশা বন্ধ করতে হবে। যেগুলি ঢুকে গেছে প্রধান সড়ক থেকে সরিয়ে ধাপে ধাপে শাখা সড়কে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে যেহেতু শাখা সড়কে চাপ বাড়বে, ডেফিনেটলি সেটা বাণিজ্যের বিচরণ ক্ষেত্র যদি কমে যায়, অর্থনৈতিকভাবেই কিন্তু সে মার্জিনালাইজড হয়ে যাবে। সড়কে যে পরিমাণ ব্যাটারি চালিত রিকশা আছে তা পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই। তাই এগুলোকে দ্রুত সময়ের মধ্যে বৈজ্ঞানিক উপায়ে সংস্কার করা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী মোহাম্মদ মুসলিম। এ ঘটনায় 2 আসামির রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে মাবিয়া সুলতানা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে, অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়া এবং বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে। র্যাব সুষ্ঠুভাবে তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে বলেও অভিযোগ স্বজনদের। বগুড়ার গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী মোহাম্মদ মুসলিম। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, তদন্তে এখন পর্যন্ত সবশেষ কি জানা গেছে? আর 2 জন আসামির তো রিমান্ড মঞ্জুর করা হয়েছে, সবশেষ কি আছে আপনার কাছে? আমি একটু আগে কথা বলেছি একজন কর্মকর্তার সাথে, তিনি যেটি বলেছেন যে গতকাল আদালতে যে স্বীকারোক্তি দিয়েছে মোহাম্মদ মুসলিম, সেই স্বীকারোক্তির সাথে তাদের প্রাথমিক তদন্তের রিপোর্টের প্রায় পুরোটাই মিল রয়েছে। আর এই হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন আগেই মূলত এই যে বাড়ির ভাড়াটে যিনি ছিলেন তিনি এদের সঙ্গে যোগাযোগ করে এবং এই হত্যার জন্য একটা বড় অঙ্কের টাকারও নাকি তাদের মধ্যে লেনদেনের একটা কথা হয়েছিল। তবে সেটি নেওয়া হয়েছে কিনা বা কত টাকা সেরকম কোনো তথ্য এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে এই হত্যাকাণ্ডের বিষয়টি পরিকল্পিতভাবেই করা হয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিতই বলা হচ্ছে। আর প্রাথমিক তথ্যে আমরা যেটি জানতে পেরেছি, মূলত 2টি ঘটনাকে এখানে সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া হচ্ছে। যে যিনি মাবিয়া, যিনি এই ঘটনার মূল নায়ক বলে ধরা হচ্ছে বা যার কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তিনি এই বাড়িতে ওঠেন প্রায় 6 মাস আগে। এর মাঝখানে 2 মাসের সে বাড়ি ভাড়া দেয়নি এবং এই যে এই বিল্ডিংটা দেখছেন বা ভবনটি দেখছেন, এতে বেশ কয়েকটি পরিবারে থাকেন। যে পরিবারের লোকজনগুলোই মূলত বাড়ির মালিকের কাছে অভিযোগ করেছেন যে তার এখানে বেশ কিছু লোকজন আসে যেগুলো স্বাভাবিক চলাচল নয়, তাদের চলাচল বেশ অস্বাভাবিক বলেই তাদের কাছে মনে হয়েছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত তাকে বাড়ি ছেড়ে দিতে বলা হয় এবং তার বাড়ির যে ভাড়া বাকি রয়েছে সেটা পরিশোধ করতে বলা হয়। এবং এই ভদ্রমহিলা মাবিয়া তিনি একাই ছিলেন এই বাড়িতে এবং এই একার তিনি থাকতেন বলে আমরা জানতে পেরেছি। আর পুলিশের প্রাথমিক তদন্তে যেটি বলা হয়েছে যে সাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, র্যাব অফিসে যে অভিযোগটি এসেছিল তার বিরুদ্ধে, যেটি গণমাধ্যমের সামনে র্যাব কর্মকর্তারা বলেছেন, সেই অভিযোগটার সত্যতা মিলছে না, এটি পুলিশ কর্মকর্তা বলেছেন। এবং মূলত সাদকে নিয়ে যাওয়ার পরে পুলিশ যে তথ্য পেয়েছে সেটির ভিত্তিতে এখন তদন্ত এগোচ্ছে এবং প্রাথমিক সত্যতা যে রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদের একটা বড় প্রমাণও ইতিমধ্যে মিলেছে। আপনি জানেন যে আদালতে 164 ধারায় যে জবানবন্দি দেওয়া আছে সেখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে যার সাথে এই হত্যাকাণ্ডের অনেক কিছুর মিল পাচ্ছে পুলিশ। বগুড়া থেকে ঘটনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। সকাল থেকে অভিযানের সড়কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল 9টা থেকে শুরু হওয়া অভিযানে অন্তত 300 দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে উচ্ছেদ অভিযানে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেসব জায়গা সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে। এছাড়া সরকারি জায়গায় যাতে কেউ আবারও
স্থাপনা করতে না পারে সেজন্য কঠোর নজরদারি রয়েছে। প্রয়োজনে যাত্রী ছাউনি সহ নানা স্থাপনা তৈরির পরামর্শও দিয়েছেন সাধারণ মানুষ। সড়কের জায়গা দখল করে তারা বিভিন্ন সময় স্থাপনাগুলো করেছে, তো এগুলা উচ্ছেদের মাধ্যমে এই জায়গাটা আমরা পরবর্তীতে সড়ক সম্প্রসারণ বা বাস বে মতো আমরা বিষয়গুলো দেখব, যাতে বাসগুলো মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী না তোলে। ইতিহাসে যার যতটুকু অবদান সেটুকুই পাঠ্যপুস্তকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে রাজধানীর নায়েম ভবনে জুলাই শিক্ষা অধিকার সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘদিন পরিবারতন্ত্রের কাছে জিম্মি ছিল দেশের প্রকৃত ইতিহাস। বর্তমান তরুণ প্রজন্ম সেসব ঢেলে সাজানোর পক্ষে। শিক্ষা খাতকে এতদিন যারা জিম্মি করে রেখেছিল তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান প্রজন্ম শুধু ইতিহাসের পাঠক নন, তারা ইতিহাস তৈরির কারিগর বলেও মনে করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় অন্য বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের আদর্শ ও প্রকৃত সত্য তুলে ধরা জরুরি। বৈষম্যবিহীন তারুণ্যের বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান তাদের। ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী। ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি, এটা কিছু ব্যক্তি, কিছু পরিবার, এটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে, এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার। রংপুর বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪৪ জনের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়েছে। দুপুরে রংপুরের শিল্পকলা একাডেমিতে চেক বিতরণ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা নিয়ে কোনো অনিয়ম করা হবে না। খুব দ্রুতই সময়ের মধ্যে সবগুলো শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ ৩টি বিষয়ের নিশ্চয়তা চাইলেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। অন্য দুই বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মতো ডলার সরবরাহের নিশ্চয়তা। পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দ্রুত উদ্ধারেরও তাগিদ দেন এই ব্যবসায়িক নেতা। বছর দুয়েক ধরে টানা ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগ বলতেই নেই। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মত পর্যবেক্ষকদের, যা বিনিয়োগকারীদের আস্থা আরও কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের আমদানির জন্য এলসি খোলার পরিমাণ প্রায় ৭% কমেছে। এ সময় শুধু মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে প্রায় ৪১%। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমাদের দরকার, নিরবিচ্ছিন্ন। আমাদের এই যে পলিটিক্যাল যে আনরেস্ট, এটা আমি মনে করি কন্ট্রোলে আনা দরকার। ব্যাংকে যে ডলারের সংকট, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, আমি জানি না কেমনে। চলমান সংকট উত্তরণে এফবিসিসিআইকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের, যদিও এ মুহূর্তে নেতৃত্বহীন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। শিগগিরই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে চান শিল্প মালিকরা। এতে জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি দেশে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা বিটিএমএ সভাপতির। এফবিসিসিআই এবং আরও অনেকগুলো চেম্বার আছে, বিগত দিনে এগুলো ছিল সরকারের মনোনীত ক্যান্ডিডেট এবং সরকারের একটা প্রভাব ছিল এটার উপরে। যতদিন পর্যন্ত এই প্রভাবটা থাকবে, তারা কিন্তু অগ্রসর হবে না, তারা পার্সোনাল এজেন্ডা অথবা সরকারের এজেন্ডা পালন করার জন্য আসবে। আমি মনে করি এবার যেভাবে আমি তফসিল ঘোষণা হবে শুনেছি, যেভাবে ভোট হবে শুনেছি, এবার একটা সুযোগ আছে নিরপেক্ষ ক্যান্ডিডেট দাঁড়ানোর এবং জিতে আসার একটা সুযোগও আছে। বিগত সরকারের সময় দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এতে বেড়ে গেছে মূল্যস্ফীতির হার। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবার আগে এফবিসিসিআইয়ের সহায়তায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন তিনি। আপনি টাকা চুরি করেছেন, আপনার টাকার ভর্তুকি কিন্তু আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা দিচ্ছি।
এটা তো এরকম হওয়া উচিত না। আমি মনে করি যে টাকাগুলো চুরি হয়েছে, যে টাকার কস্ট অফ ফান্ড, এটা সরকারকে আলাদা করে আমাদেরকে, আমরা যারা নিষ্ঠার সাথে ব্যবসা করি, আমাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া উচিত। অর্থনীতির নানা খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের আশা, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 28 জানুয়ারি কলকাতায় শুরু হচ্ছে 48তম আন্তর্জাতিক বইমেলা, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। শুক্রবার কলকাতার দ্য পার্ক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার লোগো উন্মোচন করা হয়। প্রতিবারের মতো 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন সহ বিভিন্ন দেশ। থাকছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নের মতো আকর্ষণ। তবে ভিসা জটিলতার কারণে এবারের বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, যদিও এখনও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আশাবাদী আয়োজকরা। গত বছরও 3000 বর্গফুট এলাকা জুড়ে ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। আর এছাড়া এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।